TV9 বাংলার পলিটিক্যাল কনক্লেভ হোয়াট বেঙ্গল থিংস টুডে তার আজকের এই চতুর্থ প্যানেল ভোট ব্যাংকের গ্রহের ফেরে মুসলিমেরা সেই তিমিরে। আরও একবার আপনাদের জন্য আমাদের অতিথি তালিকা। আমার একেবারে বাঁ দিক থেকে নওশাদ সিদ্দিকী, তারপরে হুমায়ুন কবির রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আলী হোসেন বিজেপি সংখ্যালঘু সেলের সভাপতি, আমার সঙ্গে রয়েছেন মোশাররফ হোসেন তৃণমূল বিধায়ক ইটাহারের, আমার সঙ্গে রয়েছেন আরশাদ আলী সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য এবং আমার সঙ্গে রয়েছেন আলী ইমরান রামস ভিক্টর কংগ্রেস নেতা। এবার শুরু করছি আমাদের আজকের বিতর্কের বিষয় বা আলোচনার বিষয়, যাই বলি না কেন। প্রথমে এটাকে আলোচনার মতো করেই ফেলি, একটু বোঝার চেষ্টা করি যারা বিভিন্ন দলে থেকে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করছেন তারা আসলে কি মনে করছেন। তারা আদৌ এই বাংলাতে, এই পশ্চিমবঙ্গে আজকের দিনে মুসলিমরা কোনো তিমির বা অন্ধকারে রয়েছে এটা মনে করছেন কি? এটা করার কারণ আর কিছুই নয়, আমাদের বিতর্কের এমন একটা মোশন থাকা সত্ত্বেও আমি এটা জিজ্ঞাসা করতে চাইছি একটাই কারণে। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আমার পথপ্রদর্শক। বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে হিন্দুদের মধ্যে তার বক্তব্য ছিল বিদ্যাসাগরের ব্যবস্থাপনা উদ্যোগ অত্যন্ত ভালো, কিন্তু যাদের জন্য এমন উদ্যোগ তাদের মধ্যে, অর্থাৎ সেই হিন্দু বাঙালি বিধবাদের মধ্যে দ্বিতীয়বার বিবাহ করবার ইচ্ছা ঘরে ঘরে জাগরিত হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তার নিজেরাই একদিন তার পথ বের করে নেবেন। ঠিক সেখান থেকেই আমার প্রশ্ন, সত্যি সত্যিই বাংলার মুসলিম সমাজ দলমত নির্বিশেষে, এই সঙ্গে আমার 6 জন যারা রয়েছেন, যারা তাদের প্রতিনিধিত্ব করেন, তারা কি মনে করেন যে তারা তিমিরে রয়েছেন? আমি শুরু করি মোশাররফ হোসেনকে দিয়ে, ইটাহারের বিধায়ক। কারণটা কিছু নয়, কারণটা তা শাসক দলের প্রতিনিধিত্ব করছেন তাই। কারণ শাসকই সব থেকে ভালো বুঝতে পারেন, অনেক সময় বলতে না পারলেও, প্রকৃত চিত্র বা পরিস্থিতিটা কী। মোশাররফ হোসেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের চ্যানেলকেও, যে আমাদের এই ডিবেটে অংশগ্রহণ করার জন্য, আমন্ত্রণ করার জন্য। তা আপনি যেই টপিক নিয়ে আজকে চর্চা বা আলোচনা যেটাই বললেন, আপনি শুরু করেছেন, আমি প্রথমেই বলবো যে বাংলায় বিশেষ করে এই সময়কালে মুসলিমদের জন্য একটা স্বর্ণযুগ অতিবাহিত করছে। বিশেষ করে আমরা দেখেছি এক সময়ে আর্থসামাজিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে এতটাই পিছিয়ে ছিল পূর্বতন সরকারের আমলে, সেটা বর্ণনা করাই মুশকিল ব্যাপার। তা বর্তমানে আমাদের বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধিষ্ঠিত হওয়ার পর থেকে একাধিক অভিনব উদ্যোগে, অভূতপূর্ব উন্নয়নে আজকে সংখ্যালঘু সমাজ অনেকটা এগিয়ে গেছে। তা সেক্ষেত্রে কয়েকটা উদাহরণ, দৃশ্যমান উদাহরণ আপনাদের সামনে রাখতেই হয়, কি কি উন্নয়ন করেছে, কেন এগিয়ে গেছে। বা আমি আমার যেহেতু যুক্তিটা রাখছি যে স্বর্ণযুগ চলছে, সেক্ষেত্রে আমি বলবো যে পূর্বতন সরকারের আমলে যেভাবে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত করা, এই কাজ কিন্তু আমাদের সরকার প্রথমেই করেছে। সেক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে মুসলিমদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, আপনি ধরুন যে ওবিসি সংক্রান্ত, ওবিসি যে আপনারা রিজার্ভেশনে 97% মুসলিমদের ওবিসিতে আনা, তার মধ্যে 17%কে চাকরিতে সংরক্ষণ দেওয়া, তার মধ্যে যেগুলো আমরা গ্রামেগঞ্জে দেখেছি যে মুসলিমদের একটা ব্যাকওয়ার্ড একটা পরিবেশ আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে ডোর টু বাড়ি বাড়ি একটা বড় মাপের একটা বেনিফিশিয়ারি দেওয়ার জন্য তারা ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা, ওবিসিতে সংরক্ষণে, চাকরিতে ইত্যাদি কারণে সমাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আপনি দেখবেন এর বাদ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আমরা যদি লক্ষ্য করি, যে ধরুন যে স্কুলের যে মাদ্রাসা, স্কুল বা বিভিন্ন যে ক্লাসরুম ইত্যাদি কাজ, হস্টেলে মুসলিম ছেলে মেয়েদের পড়াশোনার জন্য 18,000 টাকা একটা মেনটেনেন্স দেওয়া, এর বাদ দিয়েও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা রয়েছে, ধরুন যে প্রায় 10,000-এর মতো আমাদের গ্রেভিয়ার্ড বাউন্ডারি ওয়াল কনস্ট্রাক্টেড করা, যেটা একটা প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে সরকার। এর বাদ দিয়েও আপনি দেখবেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় আপনাদের চোখের সামনে আছে, প্রায় 550 কোটি টাকা দিয়ে আধুনিকীকরণ করে নতুন করে বিশ্বমানের আলিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি করার কাজ সরকার করেছে। এর বাদ দিয়েও যদি আমি ধরি আপনার স্কলারশিপ, বিশ্বখ্যাত ঐক্যশ্রী স্কলারশিপ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প। আমরা বলে থাকি যে মাননীয় মুখ্যমন্ত্রী দুঃসাধ্য সাধনে অনন্য। ধরুন বছরেই 45 লক্ষ ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে, এক বছরের কথা বলছি। আপনি যদি 2011 থেকে 24 সাল আমরা লক্ষ্য করি, প্রায়
10,000 কোটি টাকা দিয়ে স্কলারশিপ ছেলেমেয়েদের দেওয়া হয়েছে। এই কারণেই সমাজগুলো এগিয়েছে। একটা সময় ছিল মুসলিম ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার কাজ, তা সেই জন্যই কিন্তু আমাদের যে মুসলিম সমাজ আজকে আমাদের সরকারকে সমর্থন দিচ্ছে। জোর করে তো সমর্থন আদায় করা যায় না, ভালোবাসা বাদ দিয়ে ভোট অর্জন করা যায় এটা আমার জানা নেই। সেক্ষেত্রে আজকে দেখুন প্রায় বেশিরভাগ মাননীয় মুখ্যমন্ত্রীর সেই গুণগত উন্নয়নের জন্য হোক, তার জনপ্রিয়তার জন্য হোক, মহানুভবতার জন্যই হোক, আজকে কিন্তু মুসলিমরা সবাই সমর্থন বা সাপোর্ট সরকারকে দিয়ে এসেছে। আমি এটুকুই বলবো আজকের ডিবেটে যে সংখ্যালঘু খাতে যে অভিনব উদ্যোগে উন্নয়ন হয়েছে, তাই আজকে সংখ্যালঘু মুসলিমরা বাংলার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের বিশ্বাসের আমানত ভাবে, তাদের ধারক বাহক ভাবে। জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সংখ্যালঘুরা আছে এইসব কারণে। এখন মুশারফ বলছেন এগিয়েছেন, এগুলো সবসময় কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, আর এগুলো আমরা বিচার করি সবসময় যা ছিল তার ভিত্তিতে, যা আসবে তার ভিত্তিতে নয়, বা যা আসতে পারে তার ভিত্তিতে নয়। তাহলে যা ছিল মানে যারা ছিলেন, যাদের কথা বললেন মুশারফ, যারা নাকি ভোট ব্যাঙ্কও করে রেখেছিলেন, যারা নাকি তিমিরে মানে অন্ধকারেই রেখেছিলেন, সিপিএম বা বামফ্রন্ট আমলের কথা বলছেন। আরশাদ আলী, সিপিআইএম কলকাতা জেলা কমিটির সদস্য। আমি আরশাদ আলীকে অনুরোধ করব এবার তার প্রাথমিক বক্তব্যের জন্য। পশ্চিমবাংলায় প্রথম সংখ্যালঘুদের নিরাপত্তা উন্নয়ন অগ্রগতি যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার আমলে থেকে শুরু হয়েছে। জ্যোতি বসু আসার পরে প্রথম বলেছিলেন যে এই অংশের মানুষরা সব থেকে পিছিয়ে আছে, এদেরকে সামনে সারিতে আনতে হবে। যখন অপারেশন বর্গা করা হয়, ভূমি সংস্কার করা হয়, সবচাইতে বেশি জমি বিলি বন্টন হয়েছে এসসি এসটি এবং সংখ্যালঘু মানুষের মধ্যে। স্কুল কলেজ সব থেকে বেশি তৈরি হয়েছে পশ্চিমবাংলায় বামপন্থী সরকার আমলে। পশ্চিমবাংলার বামপন্থী সরকার মনে করে যে শিক্ষা যদি সর্বজনীন না হয় তাহলে মানুষ অগ্রসর হতে পারে না, যে কোনো সম্প্রদায়। পরে সে কারণে শিক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তখন করা হলো যখন ভারতবর্ষে কোথাও এই ব্যবস্থা ছিল না। আজকে আমাদের গর্বের বিষয় যে কেরালা সরকার, সেটাও বামপন্থী প্রগতিশীল সরকার, তারা ওখানে কেরালায় মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত বিনা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে। এবং সংখ্যালঘুদের জন্যে আলাদা করে এই যে বিশ্ববিদ্যালয়, উনি বললেন একটু আগে আমার পূর্ববর্তী বক্তা, যে আলিয়া বিশ্ববিদ্যালয় গোটাটা বামপন্থী সরকার পরিকল্পনা করে এটাকে তৈরি করেছে, বরং এখন সেখানে পড়াশোনার অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। মানে আলিয়া বিশ্ববিদ্যালয় জমিটাও হস্তান্তর করে দিচ্ছে অন্য সংস্থাগুলিকে। এইভাবে আমাদের এখানে পশ্চিমবাংলা আমরা দেখতে পাচ্ছি। বলা হয়েছিল 10,000 মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হবে, আর এখন আমরা কি দেখছি? চলে যান বিকাশ ভবনের সামনে, 250 আনেরের মাদ্রাসাকে শুধু নামের স্বীকৃতি দেওয়া হয়েছে। 10,000 বলেছিল, তাদের বেতন দেওয়া হচ্ছে না, তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা পাওয়া যায় দেওয়া হচ্ছে না। তারা 76 দিন ধরে রাস্তায় বসে আছেন, আজও তারা বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় একটা এমন অবস্থা তৈরি করা হয়েছে, আসলে সংখ্যালঘুদের সামনে রেখে একটা নতুন ইকুয়েশন পশ্চিমবাংলায় তৈরি করা হচ্ছে। এর বিরুদ্ধে ভোট দিতে হবে, এর পক্ষে ভোট দিতে হবে। একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি, আরএসএস তারা পরিকল্পনা করে চেষ্টা করছে যাতে হিন্দু ভোটকে কনসিডারেট করতে গিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে আনতে হবে, তার বিরুদ্ধে বিদ্বেষ, তার বিরুদ্ধে হেড পলিটিক্স করতে হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উল্টো দিক থেকে ব্যবহার করছে। উন্নয়নের জায়গায় সর্বনাশ হয়েছে। সংখ্যালঘু মানুষকে মজুদ বাহিনী হিসাবে, মস্তান বাহিনী হিসাবে গোটা পশ্চিমবাংলায় ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূল সরকার এবং তৃণমূলরা। মার খাচ্ছে সংখ্যালঘু, আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু, যারা খুন করছে তারাও সংখ্যালঘু। এবং আজকে গোটা পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা সবচাইতে বিপজ্জনক জায়গায় চলে গেছে। আজকে সংখ্যালঘু মানুষকে আরও বেশি বিপদগামী করে চলেছে তৃণমূল সরকার। যারা দাবি করছে তারা নাকি পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষের ভালো করেছে, স্বর্ণযুগ, একদম না। আরশাদ আলী খুব সংক্ষেপে কিন্তু আমি বলবো খুব তীব্র আক্রমণ শানালেন মুশারফদের বিরুদ্ধে, মানে সরকারি দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আমি বলেছিলাম যে এগিয়ে থাকাটা বা এগিয়ে যাওয়াটা সবসময় বিচার করতে হয়, পরিপ্রেক্ষিত থাকে আগে কী ছিল তার উপরে দাঁড়িয়ে। তো যখন আরশাদ আলী বলছিলেন, আমি শুনছিলাম, উনি বলছিলেন স্বাধীনতার পর থেকে। এখন স্বাধীনতার পর থেকে দেশ সব থেকে বেশি দিন যে দল যারা শাসন ক্ষমতায় থেকেছেন সর্বভারতীয়ভাবে, তারা কংগ্রেস। তারা প্রথম 30 বছরও মোটের উপরে, সামান্য মাঝে
দুটো টার্মে যুক্তফ্রন্টের সরকার বাদ দিলে তারাই ক্ষমতায় ছিলেন 47 থেকে 77 কংগ্রেস। আমি আর একটু পিছিয়ে যাই, কারণ সাচার কমিটির রিপোর্ট যখন আসে তখন শুধু তো বাম আমলের কথা বলা হয়নি, শুধু তো পশ্চিমবঙ্গের কথা বলা হয়নি, ভারতবর্ষে এমন অনেক রাজ্যের কথা বলা হয়েছিল যে রাজ্যগুলো ট্র্যাডিশনালি দীর্ঘদিন ধরে কংগ্রেসকে নির্বাচিত করে এসছে 77 সালের পরেও, যেটা পশ্চিমবঙ্গের কখনো হয়নি। অতএব আমাকে আলী ইমরান রামস মানে ভিক্টরের কাছে যেতেই হচ্ছে। ভিক্টর। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেখানে বিশেষ করে মাইনরিটি ভোট ব্যাঙ্কটাই হচ্ছে রাজনীতির সব রাজনৈতিক দলের কাছেই প্রয়োজন, কিন্তু মাইনরিটির যে প্রকৃতভাবে যে সমাজের মধ্যে মূল স্রোতে এম্পাওয়ারমেন্ট করার সেই দিক থেকে কিন্তু আমরা কোনো লক্ষণ দেখতে পারিনি। আমি যত এখানে আরশাদদাও বললেন স্বাধীনতার পর থেকে বলেছেন, আর মুশাররফও বলেছে, তা আমি সেই স্বাধীনতার পর থেকে বলছি না, কেন আমি তার অনেক পরে জন্মগ্রহণ করেছি। আমার বাম সরকারের যখন বিদায়ী সময় তখন আমি বিধায়ক হয়েছিলাম, তারপর 3 বার বিধায়ক হওয়ার সুযোগ হয়েছে, আর খুব কাছ থেকে আমি বর্তমান সরকারকে দেখেছি বিধানসভার ভিতরে। সেই জায়গায় আমি যে আজকে সেচ্চার সাহেব যে সেচ্চার কমিটির রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টকে যদি আমি আজকে স্মরণ করে বলি, তাহলে সেচ্চার সাহেব রিপোর্টে কি আমি ধন্যবাদ দেব কি ওনার পরে বাস্তবে মাইনরিটির অবস্থাটা কি আমাদের পশ্চিমবাংলায় কি আছে সেটা আমরা অনেকেও জানতে পেরেছিলাম। তারপরে যে সরকার গঠন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এর মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উনি সেচ্চার সাহেবকে নিয়ে বিরিয়ানি খাইয়ে বলেছিলেন সেচ্চার সাহেবের যা যা রেকমেন্ডেশন আছে সেই সমস্ত রেকমেন্ডেশনকে আমি কার্যকরী করব, এই প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন। সংখ্যালঘুরা তার উপরে ভরসা করেছিল এবং তারপরে উনি প্রচুর পরিমাণে ভোট ব্যাংক নিয়ে সরকার গঠন করেছিলেন। কিন্তু আমি একটা 2008 সালে স্টাফ সেন্সাসের একটা রিপোর্ট আছে, সেখানে স্টাফ সেন্সাসের রিপোর্টে বলছে 3,47,798 যেমন কর্মচারী, তার মধ্যে মাইনরিটির সংখ্যা হচ্ছে মাত্র 5.19%, সেটা হচ্ছে 2008 সালে। এবার 2014-15 সালে যখন মমতা ব্যানার্জির সরকার, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি সেচ্চার সাহেবের রিপোর্টকে সামনে রেখে কি মাইনরিটিদেরকে সরকারি চাকরিতে ভালো জায়গা করে দেওয়া হবে, কিন্তু সেটা 2014-15 সালে হলো 6.17, মানে 1%ও ইনক্রিজ করতে পারলেন না। আজকে 15 বছর সরকার ওনার প্রায় শেষ হতে চলেছে, সেখানে 30% প্রায় মুসলিমের সংখ্যা আছে পশ্চিমবাংলায়, তার মধ্যে সরকারি স্টাফে সেন্সাস রিপোর্ট অনুযায়ী মাত্র 6% আমরা চাকরিতে আছি। এই অবস্থা, সেখানে যদি আমি একটা ডেটা দিই, আমাদের শিডিউল ট্রাইবের সংখ্যা রাজ্যে হচ্ছে মাত্র 6%, কিন্তু তারা সরকারি চাকরিতে আছেন 5.07%। সেখানে শিডিউল কাস্টের সংখ্যা হচ্ছে 23%, কিন্তু সারা সরকারি চাকরিতে আছেন 17.66%। তাহলে এই যে বৈষম্যটা আছে, কে 23% সংখ্যা নিয়ে প্রায় 18% চাকরি করছে, 6% জনসংখ্যা নিয়ে 5%-এর বেশি মানুষ সরকারি চাকরি করছে, সেখানে সংখ্যালঘু 30% থাকার পরে তারা মাত্র 6% চাকরি করছে। তো মাইনরিটি ডেভেলপমেন্টের যে কথা বলা হচ্ছে, তো মাইনরিটিকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, 30% জনসংখ্যা থাকলেও মাত্র 6% সরকারি চাকরিতে জায়গা পাচ্ছে। তো এই যে মাইনরিটির আপলিফমেন্টের কথা বলা হচ্ছে, মাইনরিটির উন্নয়নের কথা বলা হচ্ছে, এটা শুধু মানুষকে ভুল বুঝাবার জন্য বলছে এবং মানুষের জন্য কোনো কাজ। তার একটা আরও উদাহরণ দিয়ে বলি কি, বর্তমানে আমাদের রাজ্যে 44 জন মন্ত্রী আছেন, বর্তমানে রাজ্য সরকারে 44 জন মন্ত্রী আছেন, তার মধ্যে মাত্র 5 জন হচ্ছেন মাইনরিটি মিনিস্টার, মানে মুসলিম সংখ্যা। যদি 30%-এর রেশিওতে আমি ধরি, তাহলে মিনিমাম 12 থেকে 14 জন মুসলিম মন্ত্রী হওয়া দরকার। রাজ্য সরকার সেই মন্ত্রীর জায়গাতে মাত্র 5 জনকে বসিয়ে রেখেছেন। তাহলে যেখানে পলিসি মেকিং বডি যেখানে তৈরি হচ্ছে, সেখানে মুসলিমদের পার্টিসিপেশনের জায়গা থেকে ওদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে, পিছনে সারিতে রেখে দেওয়া হচ্ছে। তাহলে যেখানে পলিসি বানানো হবে সেই বডিতে সংখ্যালঘুদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। তাহলে আজকে যে সংখ্যায় 20%-এর অ্যাবভ ডাক্তার তৈরি হচ্ছেন মাইনরিটি থেকে,
কিন্তু তারা ফ্যাকাল্টি হতে পারছেন না, ডক্টরের মধ্যে হায়ার পোস্টে যেতে পারছেন না, তারা ডিন হতে পারছেন না, তাদেরকে মেডিকেল লাইনে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না কেন, তারা পিছিয়ে পড়ে আছেন কেন? তো এইগুলো যে ওবিসির কথা বললেন, আমার পাশে বসে আছেন মুশাররফ সামনি, আমার জেলারই, উনি ওবিসির বড় কথা বললেন যে সরকার 17% ওবিসি দিয়েছে, তারপর চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, কিন্তু উনি ভুলে যাচ্ছেন উনি নিজে ওবিসি যে কমিটি তার একজন সদস্য। আর এই বেশি দিন হয়নি, 6-7 মাস আগে এই রাজ্য সরকার ওবিসি একে ওবিসি বিতে শিফট করে দেওয়া হয়েছে, যার জন্যে যারা ওবিসির এতে থাকা কারণে তারা যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেত এবং বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ পেত, হায়ার এডুকেশনে যেতে পারতো, যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গায় তারা চান্স পাচ্ছিল, ক্যালকাটা মেডিকেল কলেজেও চান্স পাচ্ছিল, নিট কোয়ালিফাই করলে সেই এ ক্যাটেগরিতে থাকলে তারা সুযোগ পাচ্ছিল, তাদেরকে বি ক্যাটেগরিতে শিফট করে দেওয়ার কারণে এবারকার আপনি যদি এই মেডিকেল কলেজে, যাদবপুর ইউনিভার্সিটিতে, রায়গঞ্জ মেডিকেল কলেজে বা বিভিন্ন ইউনিভার্সিটির ডেটা তুলে দেখুন, সেটা একেবারে কমে এসছে। সেখানে ওবিসি একে বিতে শিফট করে সবথেকে বেশি যারা ওবিসির মধ্যে যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে মাইনরিটি সেকশনটা আছে তাদেরকে সবথেকে বেশি ডিপ্রাইভ করা হলো এবং তাদেরকে ভবিষ্যতে হায়ার স্টাডিজে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো এবং তাদের থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি হওয়ার যে পথ ছিল সেই পথটাকে বন্ধ করে দেওয়া হলো। মানে থাকলো কি এবার মাইনরিটিতে যারা আছেন তারা এডুকেশনে থাকবেন, বেসিক এডুকেশন নিতে পারবেন, কিন্তু আপনারা থাকবেন কোথায়? বিলো দ্য র্যাঙ্ক। বিলো দ্য র্যাঙ্কে আপনাকে রাখা, হায়ার স্টাডি করে আপনি সমাজের মূল স্রোতে আপনাকে যেতে দেওয়া হবে না, এই একটা বাধা দেওয়া হলো। বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আলী হোসেন, বিজেপি সংখ্যালঘু মোর্চার সংখ্যালঘু সেলের সভাপতি, সংখ্যালঘু মোর্চার সভাপতি। আমি আলী হোসেনকে বলবো, আলী হোসেন, আপনি শুরু করার আগে আমি একটা কথা একটুখানি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় এখানে যতজন কথা বলছেন তাদের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং বোধহয় কথা বলা আপনার জন্য। তার কারণ আপনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন ভারতে, যে দলটি খোলাখুলি বলে আমরা হিন্দুত্বের পক্ষে। ভারতবর্ষে সব দল, আমি বলছি বিজেপি বলে, ভারতবর্ষে সব দল অন্যান্য সব ধর্মের আশ্রিত মানুষের কথা বলে, তাদের স্বার্থ রক্ষার কথা বলে। বিশেষ করে আপনাদের লক্ষ্য থাকে মুসলিমদের ক্ষেত্রে, তারা তাদেরকে তোষণ করে। একমাত্র বিজেপি যারা হিন্দুদের জন্য কথা বলে। এখন এমন একটি দলের সংখ্যালঘু মোর্চারই বা কেন প্রয়োজন পড়লে আমি জানি না, কেন আছে, কিন্তু আছে যখন, এবং আপনি যখন সেই সেলের সভাপতি, তখন আলী হোসেন এ রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়ন, অনুন্নয়ন, তিমির, ভোট ব্যাংক ইত্যাদি নিয়ে কি বলতে চান শুনি। আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের আলোচনায় উঠিয়েছেন সেটা হচ্ছে ভোট ব্যাংকের গ্রহের ফেরে মুসলিমরা সেই তিমিরে। আমি এটাকে সমর্থন করি আপনার এই বক্তব্যকে। কেন? যে সত্যি সত্যি তো পশ্চিমবঙ্গে যদি আমরা শুধু পশ্চিমবঙ্গেই যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখব এই কথাটা যথার্থ আপনারা রেখেছেন। সেই নিরিখে আমি বলতে চাই যে স্বাধীনতার পর থেকে যে কংগ্রেসের সরকার এসেছিল, মাননীয় বিধানচন্দ্র রায়ের রাজত্বকাল থেকে সবশেষ সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত, অর্থাৎ 52 থেকে 77 সাল পর্যন্ত, সেই সময় যদি আমরা সংখ্যালঘুদের দুরবস্থার কথা আলোচনা করি, দেখব সেই সংখ্যালঘুদের নিয়েই সেই কংগ্রেস রাজত্ব করেছিলেন 30টা বছর। 1952 সালে যখন পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় আসেন, 22% মাইনরিটি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কর্মসংস্থান ছিল। সেটা কমে যখন 1977 সালে আসলাম সিদ্ধার্থবাবুর রাজত্বকালে, সেটা হয়ে গিয়ে দাঁড়ায় মাত্র 12% মুসলিমদের কর্মসংস্থান। এই 12% কর্মসংস্থান শুরু করে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসলো জ্যোতিবাবুরা, আর পরবর্তীতে বুদ্ধবাবু পর্যন্ত 2011, 12% কর্মসংস্থান মুসলিমদের কমিয়ে কমিয়ে এনে লাস্ট উনি এনে দাঁড়ালেন 1.78%, অর্থাৎ 2%-এর নিচে। আবার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, তারা 2% কর্মসংস্থান নিয়ে শুরু করলেন তাদের যাত্রা। এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছেন জানি না। সাধারণত যা বোঝা যায় যে কর্মসংস্থানের দিকে এই রাজ্য সরকারের এখনও মতলব ঠিকঠাক হয়ে ওঠেনি। আমি একটা স্ট্যাটিস্টিক বললাম যে মুসলিমদের কর্মসংস্থান 24-22% থেকে এসে দাঁড়িয়ে প্রায় 2% এসে দাঁড়িয়েছে এই বর্তমান অবস্থার মধ্যে দাঁড়িয়ে। তাহলে মুসলিমদের উন্নয়নটা কোথায় হলো?
যে মুসলিমরা আজ থেকে 50 বছর আগে 10 বিঘা জমির মালিক ছিল একজন পরিবার মুসলিম, তার আজকে 2 বিঘা জমিতে পরিণত হয়েছে। এই সময় তো ইন দিস টাইম, এই 78-79 বছর সময়কালের মধ্যে বিজেপি তো ওয়েস্ট বেঙ্গলে তো আসেনি, বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। তাহলে মুসলিমদের এই দুরবস্থা হলো কেন? মুসলিমদের কেন এত অবক্ষয় হলো? মুসলিমদের কেন এত সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে তাদের একটা সংকট তৈরি হলো? এই জবাব এই 3টে সরকারকেই দিতে হবে, কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে একদিকে যেমন তাদের অর্থনৈতিক সংকট হচ্ছে, আপনার রাজনৈতিক সংকট হচ্ছে এবং তাদের স্বাস্থ্যের দিক থেকে নজর দেওয়া হয়নি, ক্রমশ তারা সামাজিক দিক থেকে যারা পিছিয়ে পড়ছে, আজকে অপরদিকে সাবসিডির মাধ্যমে বিভিন্ন সাইটের মাধ্যমে এই ভোট রাজনীতি যে কথাটা বলছেন, ভোটের ব্যাংক, ভোট ব্যাংকের রাজনীতির দিকে তাকিয়ে তাদের হাতে কিন্তু আপনি লাঠি তুলে দিচ্ছেন, তাদের হাতে কিন্তু আপনি ফ্ল্যাগ তুলে দিচ্ছেন। আর দেওয়ার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে তারা ভোটের সময় তারা ভোট কুরবানির ছাগল হিসাবে তারা পরিণত হচ্ছে। এই যে তোষণ রাজনীতি বললেন কংগ্রেসের প্রতিনিধি আর তৃণমূলের প্রতিনিধি বললেন, এমএলএ সাহেব কি বলছেন যে মুসলিমদের বিকাশ করা হয়েছে। কোথায় বিকাশ? আপনি দেখুন না কেন, ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া আপনার হসপিটাল তৈরি করা হয়েছে, এই তো সেন্ট্রাল এভিনিউতে ইসলামিয়া হসপিটাল। ভাবা যায় একটা ধর্মের নামে সেখানে ইসলামিয়া হসপিটাল, শুধুমাত্র সেই পার্টের সেই ধর্মের মানুষরাই সেখানে চিকিৎসা করবে, এই ধরনের যার মতলব সরকারের, তা সেই অবস্থাটা কোথায়? আপনি যে প্রশ্নটা বলেছিলেন, একটা ভারতীয় জনতা পার্টি যে হিন্দুত্বের কথা নিয়ে চলতে চায়, বলতে যায়, একটা পার্টি যার দৃষ্টিভঙ্গি সেটা, আজকে সেটা সম্পর্কে আমার বলার বিষয় এসছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়, এটা সর্বভারতীয় রাজনৈতিক দল। ভারতবর্ষের 22-23টি রাজ্যে সরকারে রয়েছে, আমরা কেন্দ্রীয় সরকারে আমরা রয়েছি। ভারতীয় জনতা পার্টি অল ইন্ডিয়া পার্টি, পৃথিবীর মধ্যে সবথেকে বড় রাজনৈতিক দল, যার মেম্বারশিপ সবথেকে বেশি। এই জায়গায় দাঁড়িয়ে আমি সেই দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি, রাজ্য ইউনিটের প্রেসিডেন্ট। আমাদের কথা হচ্ছে, আমাদের বক্তব্যটা হচ্ছে সর্বধর্ম সমভাব নিয়ে আমাদের পার্টি। এবার আমি বাকি দুজনের কাছে যাব। হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী এখনও বলা বাকি রেখেছেন। দুজনেই রাজ্য বিধানসভার, মানে যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে বা হতে চললো, যার জন্য আমাদের ভোটের আয়োজন, সেই বিধানসভার সদস্য। দুজনেই বিদায়ী সদস্য, কিন্তু এখনও পর্যন্ত বিধায়ক আইনতভাবে। আমি শুরু করি কবি সাহেব আপনাকে দিয়ে। নমস্কার। আমার সহকলিগ শাসক দলের এমএলএ, ইটাহারের এমএলএ ভাই মুশারফ, তিনি যেভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশস্তি গাইলেন বা প্রশংসায় পঞ্চমুখ হলেন, সুকৌশলে তিনি বীরভূমের বকটুয়ের যে ঘটনা সেটাকে এড়িয়ে গেলেন। মমতা ব্যানার্জির জামানায় বীরভূমে বকটুয়ে কি ঘটেছিল, মুসলিম পরিবারের 9 জন ফ্যামিলির বাচ্চা থেকে বয়স্ক, মহিলা থেকে পুরুষ, তাদেরকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছিল, এই ঘটনা বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষের কাছেও খবর আছে। এছাড়াও কালীগঞ্জ বিধানসভায় নাসিরউদ্দিন আহমেদ এর মৃত্যুর পর বাই ইলেকশনে যেদিন রেজাল্ট হয়, তখন একজন সিপিএম পরিবারের সদস্যা, মাত্র 9 বছরের তামান্না, তাকে যেভাবে তার বাড়ির উঠোনে বোম ছুঁড়ে তাকে তার প্রাণ কেড়ে নেওয়া হলো, এর মতো লজ্জানীয় ঘটনা বা এর মতো কি বলবো, এটাকে যদি খুব ভালোভাবে আখ্যা দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজও পর্যন্ত 24 জন এফআইআর নেম আসামির মধ্যে মাত্র 10 জনকে অ্যারেস্ট করেছে, 14 জন এখনও বুক ফুলিয়ে সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উনি অনেক প্রশংসা করলেন, এ হয়েছে, মুসলিমদের অনেক অগ্রগতি হয়েছে। কিছু মুসলিমদের অগ্রগতি হয়েছে কিসের ক্ষেত্রে? বোম বাঁধার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে।
শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি, যারা মেধাবী মুসলিম ছাত্র ছাত্রী তারা নিজেদের যোগ্যতায় কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে, সেটা তার জন্য মোশাররফ ভাই বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্রেডিট দাবি করতে পারেন না। সিপিএমের ৭৭ সালের কথা বলছেন এখানে, ৭৭ সালের আগে বা আমার ভাই আলী ইমরান বলেছে যে মন্ত্রী মাত্র ৫জন না ৬জন, কিন্তু তার মধ্যে 2জন মন্ত্রী, 3জন মন্ত্রী ক্যাবিনেটে আছে, এক ফিয়াদ হাকিম, গোলাম রব্বানী আর আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাকি 3টে তেজপাতা তরকারিতে কি কাজে লাগে সেটা যারা তেজপাতা দিয়ে মাংস রান্না করেন বা আলু রান্না করেন, আমাদের বাড়ির মা, বোন, দিদি সবাই জানে। তেজপাতা সেন্টে ব্যবহার করা হয়, খাওয়ার সময় ওটাকে তুলে ফেলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য 3টে তেজপাতা রেখেছে, সাবিনা ইয়াসমিন, তজমুল হক আর আকরুজ্জামান মুর্শিদাবাদের, আর গোলাম রব্বানী আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিজে বলতে শুনেছি যে নবান্নে আমাদের কথা শোনে না, কোনো গুরুত্ব নেই। আমি একদিন বলেছিলাম আছেন কেন, ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসুন, নিজের মেরুদণ্ড সোজা করে কথা বলুন। কিন্তু এসব মেরুদণ্ডের কথা তো এনারা ভাবেন না, এনাদেরকে শো করে রাখতে হবে। মমতা ব্যানার্জি শো কষে এদেরকে রেখে দিয়েছে। মোশাররফ ভাইদের মতো ইটাহার থেকে তুলে এনে রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে বলছেন, এবং তিনি প্রতিনিধিত্ব করছেন। তিনার আগে পিছিয়ে পাইলট কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, তিনাকে অনেক যে একটা চেয়ার দেওয়া হয়েছে, সেই চেয়ারে উনি কতটুকু কার্যকারিতা করতে পারেন আমার প্রশ্ন আছে। মোশাররফ ভাইকে বলবো 16ই আগস্ট 2007 সাল নারায়ণ বিশ্বাস ক্ষুদ্র শিল্প মন্ত্রী ছিলেন আর বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় রেজিনগরে 183 একর জমি ভারী শিল্পর কাছ থেকে ক্ষুদ্র শিল্পতে কনভার্ট করা হলো, ইকুইজিশন করলেন বুদ্ধবাবু। তিনি 16ই আগস্ট মুর্শিদাবাদের রেজিনগরে দাঁড়িয়ে বলেছিলেন এটা একটা শিল্প তালুক হবে, 10,000 মানুষের কর্মসংস্থান হবে। ঘটনাক্রমে 2011-র 13ই মে, যেদিন আলী ইমরানও বিধায়ক হয়েছিল, আমরাও বিধায়ক হয়েছিলাম, ঘটনাক্রমে মোশাররফও সেই প্যানেলে সুযোগ পায়নি, ভাই নওশাদের অনেক বয়স কম, তিনি সেদিন ছিলেন না। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন এই হাউস থেকে যে তিনি মুসলমানদের কথা ছেড়েই দিলাম, বাংলার মানুষের জন্য প্রতি বছর যে শিল্প মেলা তিনি করছেন, সেই শিল্পই কটা শিল্প কারখানা তিনি আনতে পেরেছেন? ওই রেজিনগরের ইম্পর্টেন্ট NH-12-এর ধারে 183 একর জমিতে কি হয়? বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে, ব্ল্যাক টেপের রাস্তা করে রাখা হয়েছে। প্রতি বছর পার্টির ক্যাডাররা, তৃণমূলের ক্যাডাররা 15 লক্ষ টাকা করে ঘাস বিক্রি করে পকেটে পুড়ছে। আর প্রতি 3 মাস অন্তর কত টাকা বিদ্যুৎ বিল রাজ্য সরকারের কোষাগার থেকে পে করা হচ্ছে। সেটা কি কাজে লাগে, কোন ডেভেলপমেন্টের কাজে লাগে? এছাড়া উনি মাইনরিটিদের জন্য এত প্রশংসা করছেন। মাইনরিটিদের যে সরাসরি পপুলেশন ফান্ড কেন্দ্র সরকার যেটা অ্যালোকেশন করেন, সেই ফান্ডের কত পরিমাণ ফান্ড মমতা ব্যানার্জি ডাইরেক্ট বিভিন্ন আমলাদের দিয়ে, প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়ে, চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়ে, জেলা শাসকদের ব্যবহার করে কিভাবে মাইনরিটিদের ডেভেলপমেন্টের ফান্ডটাকে কনভার্ট করে জেনারেলে নিয়ে যান। আমার কাছে তথ্য আছে, চ্যালেঞ্জ করছি মোশাররফ ভাইকে নেক্সট দিন একদিন 1-to-1 বসতে চাই এই চ্যানেলেই। বেশ, নওশাদ সিদ্দিকী, নওশাদ কি ভোট ব্যাংক, তিমির এগুলো কি মানছেন? হ্যালো, সর্বপ্রথম আমি বলি আমি শুধুমাত্রই মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতিতে আসেনি, এটা আমার সাথে ম্যাচ করবে না, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। দ্বিতীয়ত, যে তিমিরের কথা বলছেন বা ভোট ব্যাংক, তিমির থেকে কিভাবে
অন্ধকার থেকে কিভাবে আলোতে নিয়ে আসা যায় তার প্রচেষ্টা চালাচ্ছি। আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে যে আছে ওটাকে ভাঙতে চাইছি। তবে একটা কথা, আজকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চর্চা হচ্ছে, আমি আশা রাখবো আগামী দিনে এই ধরনের চর্চা এসটি সমাজের মানুষদের নিয়ে হোক, এসসি সমাজের মানুষদের নিয়ে হোক। আর অনুরোধ করবো অন্তত আমাকেও সেখানে যেন আমন্ত্রণ জানানো হয়। নিশ্চিতভাবে ডাকবো। কারণ আমি দেখেছি বিগত 3 বছর 3টে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট পেশ হয়, এসটি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেলের সংখ্যা শুধু কপি পেস্ট করেছে। এখন অনলাইনে বাজেটের সম্ভবত বই দিয়ে দিচ্ছে, দেখতে পাবেন। মানে নতুন করে কোনো আর হোস্টেল তৈরি হচ্ছে না। তাহলে এটা কি মিন করছে? তাহলে এসটি সমাজের ছেলেমেয়েরা কি আর পড়াশোনা করতে চাইছে না, না তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না? যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আগামী দিনে এগুলো নিয়েও চর্চা হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুশাররফ বাবু বললেন স্কলারশিপের সংখ্যা, আমরা চাইছি কোয়ালিটি, আর মুশাররফ বাবুরা প্রোভাইড করছে কোয়ান্টিটি। একটা সময় ছিল স্কলারশিপ 6,000 টাকা, 8,000 টাকা, 14,400। আজকের ডেটে 1,000 টাকা স্কলারশিপ। 1,000 টাকা স্কলারশিপে যদি হিসাব করে দেখা যায় পার ডে 3 টাকার কাছাকাছি হচ্ছে। সেটা নিয়ে সে গরিব আর্থিকভাবে দুর্বল ছেলেটি কি করবে? এখানে আমি সহমত নয়। আমরা মনে করি রমজান মাসে হিজাব পরে ইফতার করলে বা ইফতারের সন্ধ্যাবেলা এক জায়গায় বসে একটা ইফতারের পার্টি দিলে একটা সমাজের অগ্রগতি হয় না। আমরা মনে করি যদি কোনো সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ বডিতে, যাকে মমতা ব্যানার্জি বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে না বসিয়ে তৃণমূলের আইপিএস আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, টিচার আছে, যে সমস্ত বিধায়করা, তাদেরকে ওই পদে বসানো দরকার। আমরা এটা চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের রেকগনাইজ করে না শিক্ষিত মুসলমানদের। কেন? সমস্যা ওখানে কোশ্চেন করবে, ওখানে তো সমস্যা। মানে প্রশ্নে ভয় পায় শাসক? অবশ্যই আমাদের আছে এখানে দুই শাসক দলের আছে, বিজেপির আছে আর তৃণমূলের। একজন দেশ চালাচ্ছে, একজন রাজ্য চালাচ্ছে। জিজ্ঞেস করবো? আমি তথ্য দিয়ে বলছি, এই বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় সমস্ত বিধায়কদের কোশ্চেন জমা করার সংখ্যা হচ্ছে 4,000-এর কাছাকাছি। সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে 450 কোশ্চেন জমা দিয়ে আছে। এটাই ওরা ভয় খায়। ওই জন্য দেখবেন ঘুরে ফিরে সংযুক্ত মোর্চা না ম্যাচিওর হতে পারে। দেখ, কিছু কথা আমি বলতে চাই এই বিষয়ে। আমরা চাই হাতে কাজ দিক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, গঙ্গার বোথ সাইডে জরি শিল্প তথা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত এই ধরনের মানুষের সংখ্যা কত? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার শ্রম দপ্তরের কাছে সেই তথ্যটুকু নাই যে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই কোশ্চেনের উত্তর দেওয়ার মতো। হবেটা কিভাবে তাহলে? কত সংখ্যার মানুষ জরি শিল্পের সাথে কাজ করছে, তাদের এখন অর্থনৈতিকভাবে তারা কোন জায়গায় আছে? তাঁত শিল্পর সাথে যারা যুক্ত ছিল কিছু তাদেরকে এখন সহযোগিতা করে, কিছুটা তাদের আপলিফমেন্ট হচ্ছে, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। আমি সেটাকেও রেকগনাইজ করছি। কিন্তু আর বাকি যে ছোট ছোট শিল্পর সাথে যুক্ত আছে, যার সংখ্যাগরিষ্ঠ বা সিংহভাগ মুসলিম সমাজের মানুষ যুক্ত, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। এখানে তিমির থেকে কাটিয়ে উঠবে কিভাবে? আমি বলতাম আমার আগে মুশাররফ দা, এখানে যেহেতু আমাদের স্টেটের আজ বিষয়, সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেটাকে সামনে রেখে আপনারা করছেন, তো আমার তো কোশ্চেন মানে আমার বলার রাস্তাটা আরও সহজ করে দিয়েছেন। ওবিসি সংরক্ষণের কথা বলেছেন, আমি একটু জানতে চাই ওবিসিরা কী ধরনের সংরক্ষণ আপনারা করছেন? রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি সংরক্ষণ করছেন, না আমার ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই 4টাকে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দাও? এটা তো হতে পারে না। আমরাও চাই সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইন মেনটেন করে পিছড়ে বর্গের আর্থিকভাবে পিছড়ে বর্গের মুসলিম সমাজকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণ দেওয়া হোক। আমি নওশাদ সিদ্দিকী, আমি সংরক্ষণের মধ্যে আসবো না,
কিন্তু আমিও চাইছি না যে আমাকে নিয়ে আসা হোক। আমার ডিমান্ড বা আমাদের ডিমান্ড, আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে সার্ভে করা হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হোক না। তার পরিবর্তে সব কটাকে দিলেন ধরে। এখন কি হলো, কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো স্বাভাবিকভাবে, সুপ্রিম কোর্টে গিয়ে একই অবস্থা হচ্ছে। আর নতুন যে আবার অ্যামেন্ডমেন্ট করেছে সেক্ষেত্রে আমাদের মুশারফদাও ছিলেন, যদিও আমি বলে দিই মুশারফদা সামিরুল ইসলাম সাহেব ছিলেন, ওনাদের একদম 11th আওয়ারে ইনক্লুড করা হয়েছে কমিটির মধ্যে। বেচারিরা সত্যিকারের বলছি আমার কলিগ হচ্ছে, বিধানসভার কলিগ হিসাবে মানে বলির বাঁকড়া হচ্ছেন ইনারা। অ্যাকচুয়াল ক্যাবিনেটের প্রশ্ন করা দরকার এখান থেকে, ক্যাবিনেটের যারা তারা কিভাবে পাস করলেন। একটা উত্তর নেই না আমি একটু একটু বলতে চাই, আমি তাল কেটে যাবে, তাল কেটে যেতে পারে আমার বলার মধ্যে। এই কোশ্চেন হচ্ছিল না, এই কটা মুসলিম মিনিস্টার, এতে আমি বিশ্বাস করি না, আমি এতে একদম বিশ্বাস করি না। এতে আমাকে কে কিভাবে নিতে পারে? 68 জনের অধিক দলিত সমাজের বিধায়ক আছে, একবারের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলার সাহস দেখতে পেলাম না ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। লাভটা কি হয়েছে 68টা দিয়ে? 18 জন এসটি সমাজ, এসসি সমাজের হচ্ছে 68 জন, এসটি সমাজের 18 জন বিধায়ক আছে। বিশ্বাস করুন আমি ইচ্ছাকৃতভাবে একদিন শুধু বিধানসভা কামাই করেছিলাম একটা আমার কারণের জন্য, আর যে কদিন আমাকে জেলে রেখেছিল ওই কদিন আমি যেতে পারিনি। বাকি আমি একদিনের জন্য বিধানসভায় কিন্তু কামাই করিনি, টাকা পাবার জন্য নয়, কামাই করলে আবার টাকা কেটে যায় দেখ জানার জন্য, পারফরমেন্স বেসড। হ্যাঁ পারফরমেন্সের জন্য। ওখানে গিয়ে ফেক এসটি সার্টিফিকেট বাতিল হোক এ কথা বলতে শুনিনি। তো সংখ্যা বাড়িয়ে লাভ কী হবে? যে ক্যাবিনেটে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, গুলাম রব্বানী সাহেব, ফিরাদ হাকিম সাহেব থাকার পরেও এই ওবিসি সংরক্ষণ নিয়ে যে দ্বিচারিত হলো, তারা মুখ খুলতে পারলো না। ওর থাকার থেকে আমার নন মুসলিম আমার হয়ে যে আওয়াজ তুলবে তা থাকাকে আমি বড় প্রয়োজন বোধ করছি। আমি ওই সংখ্যার ভারী দিয়ে আমি বিশ্বাস করি না। আজকে দুর্ভাগ্য আমাদের, আমার একটু বলার সময় পাওয়া যাবে তো? হ্যাঁ প্লিজ। দুর্ভাগ্য আমাদের এটাই যে বলা হচ্ছে অনেক কিছু দেওয়া হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যখন তথ্যের ভিত্তিতে আসছি তথ্য প্রোভাইড করছে না, ডেটা দিচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতির পরিমাণ যে কজন বলেছে, আমি কারোর সাথে বিতর্কে জড়াবো না, হয়তো আমারও ভুল জানা হতে পারে। আমি যদি ভুল জানি আমাকে সঠিক তথ্যটা দিয়ে আপনারা সমৃদ্ধ করবেন। এখন পর্যন্ত আমার কাছে জানা মতে যে তথ্য আছে 2% পৌঁছাতে পারেনি। এটা যদি স্বর্ণযুগ হয়, এটাই যদি আমাদের নজরে গোল্ডেন পিরিয়ড হয়, তাহলে বাকি আসতে কি চলেছে বা বিগত দিনে কি ছিল আমরা কি অনুভব করব না বাস্তবের সাথে মিল দেবো, সেটাই ভেবে উঠতে আমার মনে হয় এবার আমার মুশারফ সাহেবকে একটা সুযোগ দেওয়া উচিত। 5 জনে বলেছেন অন্ধকার, 5 জনে বলেছেন ভোট ব্যাংক। মুশারফ সাহেব যদিও ঠিক উল্টোটা বলে শুরু করেছেন, এইবার কি বলছেন শুনি প্লিজ মুশারফ হোসেন। আমি একটা কথা বলবো, প্রথমে আমাদের বামফ্রন্ট থেকে যিনি এসেছেন ওনাকে সম্মান জানিয়ে বলি, আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছিল ঠিকই, কিন্তু আধুনিকীকরণের জন্য 591 কোটি টাকা খরচা আমাদের সরকার করেছে। এটা আপনাকে উত্তর দিই, কতগুলো যেগুলো আমি নোট করেছি হুমায়ুনদার এবং ওনাদের সবারই। সেই ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে বললেন যে মাদ্রাসা, এই হুমায়ুনদা বলেছেন যে মাদ্রাসা এগুলো কিছুই দেওয়া হচ্ছে না। আরে মাদ্রাসা আপনি এখন বাড়িতে কারো বাড়িতে থাকতে দিলে আপনি যদি পরের দিন বলেন বাড়িটা গোটায় রেজিস্ট্রি নিয়ে নিব, সেটা হয় না। কিন্তু এখানে আমি বক্তব্য আছে হুমায়ুন সাহেব, আমি আনএডেড কথা বলি, এটা আনএডেড, এটা কিন্তু আনএডেড। মুসলিমদের আনএডেড, আন কথাটা উড্র করলে তারা যে অনারিয়ামটা পাবে শিক্ষকরা বা ছাত্ররা যে মিড ডে মিল পাবে, এটা হুমায়ুন সাহেব সেটা বহুদিন থেকে ধরে কেন বলছেন। বঞ্চিত করে রাখা হচ্ছে? একদম ঠিক, এটার উত্তর দিচ্ছি তো। উত্তর দিন আমি দাদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে বলতে। আজকে 70 দিনের অধিক কলকাতার রাজপথে, না 162 দিন, আমি তথ্য দিচ্ছি, আমি বলতে দিন, তথ্য তো শুনুন। কিছু কিছু ডিমান্ড নিয়ে, তার মধ্যে একটা ডিমান্ড কি আছে? বাচ্চাদের মিড ডে মিল। মুশারফদাদের সরকার মুশারফদাদের সরকার একটা নোটিফিকেশন দিয়েছে স্কুলের আশেপাশে যে সমস্ত স্কুলে মিড ডে মিল প্রোভাইড করা হয় সেই কুকুরের সন্তানদেরকে মিড ডে মিল প্রোভাইড করবে, আনএডেড মাদ্রাসার সন্তানদেরকে তাহলে মিড ডে মিল দেওয়া যাবে না। এটাই কি? এবার আমি আপনাকে বলি, আপনাকে বলে দিই, দেখুন আপনারা বলেছেন, আমি তো মোটেই ডিস্টার্ব করিনি।
হ্যাঁ, যেটা হচ্ছে যে মাদ্রাসা ক্ষেত্রে যেটা হুমায়ুনদা বললেন, আমি বলতে চাই আনএডেড কিন্তু মাদ্রাসা যারা নিতে চেয়েছে তাদেরকে দেয়া হয়েছে। আপনি না জেনে বলবেন না। আপনি তৃণমূলে ছিলেন, দীর্ঘদিন ছিলেন, বা সদস্য বিধায়ক ছিলেন, এখনও আছেন, ঠিক আছে। আপনি নতুন দল করেছেন, দেখুন হাত দিয়ে সূর্য ঢাকানো যায় না। কি হিংসা হচ্ছে? আমি বলে দিই আপনাকে, হিংসা হয়নি, হিংসা হবে না। হাত দিয়ে সূর্যকে ঢাকা যায় না। আমরা ধর্মকে সেল করতে দিব না, ধর্মীয় মেরুকরণ করতে দিব না। আর সূর্যকেও মেঘ দিয়ে আর আপনাকে সাময়িক বলে ঢাকা দিই যায়। যে দীর্ঘ আপনি তো সময় দল ঢেকে করেছেন রাখা যায় হুমায়ুন দা, না। এক এক করে প্লিজ। দল করেছেন, কত ধানে কত চাল এবারও বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই, করুন না। নিশ্চয়ই, প্রস্তুত আপনি রয়েছি। নির্বাচন লড়ুন। আমরা রাজনীতিতে দেখুন, আমরা বলি আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণীয় অনুসরণীয় সৈনিক। আমরা প্রতিহিংসায় নেই, আমরা প্রতিযোগিতায় আছি। আপনি প্রতিযোগিতা করুন, হাজারো বার করুন, তামান্না খুন কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না। তামান্নাকে খুন করা, তার আমি এবার বাড়ির আসছি, উঠোনে তামান্না বন্ধুরা আসছি। কি ওনাকে প্রতিযোগিতা? থামান্না তো আমি বলতে পারবো না, হুমায়ুন দা যা বলেছে না থামলে তো হবে না। আমি তামান্নাটা আসছি। আপনি তামান্নার ঘটনা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা পৃথিবীতে হয়, ভারতবর্ষে হয়, বাংলাতে হয়, আপনার বিধানসভাতে হয়, আপনাকেও সামলাতে হয়। মুশারফ সাহেব, একটা কথা আমি জুড়ে একটা দেবো। ছোট্ট বলি, একটা কথা জুড়ে দেবো। এটা কিন্তু আপনার অ্যারেস্ট করা হয়েছে, তার একটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। না, এখানে দলীয়করণ দেখা হয়নি। সবার ক্ষেত্রে নয় তো, দল জিরো ঘুরছে। দল জিরো টলারেন্স নীতিতে 24 চলে। জনের মধ্যে 10 জন দল arrest হয়েছে, বাকি রাজনীতি, শোনো 14 একটা জন ছোট্ট ঘুরে কথা বলে দিই আপনাকে। আর আমাদের দলে কেউ যদি দলের লেবাস লাগিয়ে অন্যায় অপরাধ কোনো কাজ করে, তাকে দল রেয়াত করেন না, এটা আপনি জেনে রাখুন। কিন্তু মোশাররফ সাহেব, আমার একটা প্রশ্ন, এই আপনার পাশে বসে থাকা মানুষটি আলী হোসেন, তার দলের সভাপতিত্বের আসরে একদম প্রথম দিন একটি কথা বলেছেন, যেটা বাংলার মুসলিমদের কাছে সরাসরি একটি বার্তা। আপনি কি মানে এই বার্তাতে যা বলা হয়েছে সেটাকে অস্বীকার করতে পারেন? তার বক্তব্য, বাংলার রাজনৈতিক পরিসরে মুসলিমদেরকে কার্যত উলুখাগড়ায় পরিণত করা হয়েছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? এটা এতক্ষণ ধরে একদম আপনারা সবাই বলেছেন। এরা ভিত্তিহীন কথাবার্তা, এটা একটা নাটকীয় কথাবার্তা। যারা উগ্র সংখ্যালঘু বিরোধী দল, যারা বাজেট এক তৃতীয়াংশ হ্রাস করেছে, যারা সংখ্যালঘুদের রক্ত লাশ চাই, যারা সংখ্যালঘুদের ধর্মান্ধতা তৈরি করতে চায়, যে পার্টি নিজে মডার্ন রামভক্তর দল, যারা ধর্মান্ধতা পছন্দ করে। যদিও বলি, আমি মোর্চার সভাপতি আছে, আমিও রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি। এটা বলছেন না আপনি, আমি একটু বলে দিই। না, আমি বিধায়ক বলে ওনাকে বলি, বললাম, আইন বন্ধুবরকে করেন। বলি যে দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি কিন্তু যে বর্তমানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে বাংলায়, এটা লুকোনো ছাপানো আর কোনো ব্যাপার নেই। যদি করে থাকে তাতে বিজেপি কি আপনাদের একটা সুবিধা হয়েছে? ধর্মান্ধ করে, যদিও বাংলার মানুষ, ওনাদের উদ্দেশ্যে বলি, যদি বাংলার আপনারা যতই ধর্মান্ধতা করার চেষ্টা করুন, বাংলার মানুষ কিন্তু ধর্ম নিরপেক্ষ পছন্দ করে, ধর্মহীনতা পছন্দ করে। আমি ছোট্ট প্রশ্নের উত্তর দিই, ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে, যদি রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দিষ্ট সপ্তাহের একটি নির্দিষ্ট দিনকে উল্লেখ করে, প্রার্থনার দিনকে উল্লেখ করে এটা বলেন যে এই দিনকে কিছু ঘটে গেলে, জানেন তো একটা অংশ আছে রাস্তাঘাট অচল করে দেবে, আমিও সামলাতে পারি না, এটা কি সম্মান সূচক না এটা অসম্মান সূচক? এটা কি ভয় জাগিয়ে দেওয়া নয়, ভীতি জাগরুক করা নয়? বলে দিই। অনির্বাণ দা, আমাকে আমাকে চেষ্টা চেষ্টা উদ্দেশ্য করেছে। করে বলছেন, না, না, আমাকে 16ই জানুয়ারি, হ্যালো। 16ই জানুয়ারি বেলডাঙ্গায় 7 ঘন্টা ধরে এনএইচ ব্লক থাকলো, অবরোধ থাকলো। পুলিশ কি করছিল? বেলডাঙ্গা থানার আইসি কি মুশারফ, করছিল? আমি একটা বলে এসডিপিও দিই। কি করছিল? এসপি কি করছিল? উনি বলেন। আমি ছোট্ট বলছি, হুমায়ুন দা সেদিন কি 20 সেকেন্ডের রিল বানাতে গেছিলেন? সেখানে ফটো সেশন করতে গেছিলেন বেলডাঙ্গাতে? কোথায়? 20 সেকেন্ডের রিল বানার আমি জন্য 16 তারিখে কলকাতায় ছিলাম। আপনি 20 সেকেন্ডের রিল বানাতে গেলেন, আর্মি ফটো সেশন করতে গেলেন। মিস্টার কর্নেল এটা কিন্তু আমার সময় সংক্ষেপ। আমি এটুকুই বলবো যে উনি যে বললো আমি আর সামিরুল্লাহ সাইন করেছি, এটা না। আমরা, আপনি জানেন না তথ্যটা, আমি বলে দিই, এটা ওবিসি যখন সরকারি হাইকোর্টে এক শ্রেণী অসাধু লোক যারা সংখ্যালঘু বিরোধী, ওবিসি বিরোধী, তারা হাইকোর্টে যে এটাকে বন্ধ করলো, ক্যান্সেল করালো। আমাদের সরকার রাতারাতি এটাকে 140টা জাতিকে এনে ক্যাবিনেটে করে ওবিসি করলো। যখন ওবিসির সার্ভে হয়েছিল তখন আমরা ওইখানে মেম্বার ছিলাম না। সরকার কি ফাঁক রেখে দিয়েছিলেন? এটা যেটা ভাইজান বলেছে সত্যি কথা বলেছে, কিন্তু আপনাকে বলি, আপনি যেটা, না না, বলছি, সরকার আপনি কি যেটা ফাঁক বলেছেন, রেখেছিলেন? আপনি যেটা বলেছেন, হুমায়ুন দা যেটা বলেছে ভুল বলেছে।
নৌশাদ ভাই, আমার দৃষ্টিতে ওবিসি কোনো হিন্দু মুসলিম দেখে ওবিসি করা হয় না, ব্যাকওয়ার্ডদের দেখে পিছিয়ে করা হয়। আপনারা ভুল বলছেন, মঞ্চে বলেন কেন? এই তথ্য জানবেন না, আপনারা তথ্য জানেন না বলে দিচ্ছেন। ওবিসি কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস দেখে করা হয়, হিন্দু মুসলিম দেখে করা হয় না। আমরা হিন্দু মুসলিম আগে, আমরা বাঙালি। আমার পরিষ্কার কথা, ওবিসিতে যারা এ থেকে বি গেছে তাদের আবেদনের ভিত্তিতে কমিশন চিন্তা ভাবনা করে রিসার্ভও শুরু করেছে। ইটাহারের বিধায়ক পরিষ্কার করে যেটা বলতে চাইছিল যে তৃণমূল নাকি ধর্মনিরপেক্ষ। আচ্ছা, এই যে জগন্নাথ দেবের যে মন্দিরটা করলেন, এটা কোন ধর্মের তারপরে আপনি যে আপনার এই উদাহরণ? মহাকালের মন্দির করলেন, তারপরে আপনি দুর্গাপূজার প্রতিমা বিসর্জনটাকে পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক কালচার সেন্টার অনুমতি দিলেন। কই বলছেন দুর্গাপূজার ভাসানি হবে না, তাজিয়ার অনুমতি আগে হবে। এই যে বিষয়টা, আচ্ছা, এই এটা তোষণ যখন এলো, কতদিন করবেন? এই কথাটা যখন এলো আমাকে নওশাদকে এটা জিজ্ঞাসা করতে, আচ্ছা নওশাদ, মন্দির নিয়ে এত কথা হচ্ছে, এমন দাবিও আসছে মন্দির যদি হয় তাহলে মসজিদ হবে কেন? হুমায়ুন সাহেব সরকারিভাবে না, নিজের ভাবে একটা মসজিদ করার উদ্যোগ নিচ্ছেন, নিজের উদ্যোগে, সেটা কেউ করতেই পারে। কিন্তু আমার একটা সোজা কথা উত্তর দেবেন প্লিজ। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এতদিন ধরে হজযাত্রায় যে সরকারি ভর্তুকিটা ছিল, এটা কি কোরআন আর হাদিস অনুসরণ করে, বা কোরআন হাদিসকে এই ভর্তুকি নিতে বলে? সরকারি রাষ্ট্রের টাকায় ধর্ম করতে বলে? প্লিজ। প্রথম জানতে হবে হজ কাদের জন্য অপরিহার্য। যারা আর্থিকভাবে স্বাবলম্বী, স্বাভাবিকভাবে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য ভর্তুকির প্রশ্ন আসছে না, টাকা লাগবে না, টাকার প্রয়োজন হচ্ছে না। ঠিক, এক নম্বর কথা। বেশ। আপনার ভর্তুকির কথা জানলেও দেখবেন খোঁজ নিয়ে অনেকে ওই জন্য সরকারি উদ্যোগে যে, মানে সরকারি দুটো ওয়েতে যায়, একটা বেসরকারি উদ্যোগে যায়, একটা সরকারি উদ্যোগে যায়। যারা এটা থেকে নিজেদের বাঁচাতে চায় ওই জন্য সরকারি উদ্যোগে তারা হজে যেতে না। ওই রাষ্ট্রীয় টাকায় বা রাষ্ট্রীয় অর্থে তীর্থ করতে যাওয়া ইসলামে হারাম তো? এটা তীর্থর মধ্যে হজের কথা পার্টিকুলার আমি বলছি, হজের কথা হারাম তো? হজ হারাম, আমাকে বলতে দেন প্লিজ। হজ হচ্ছে তাদের জন্যই অপরিহার্য যারা আর্থিকভাবে স্বাবলম্বী। বেশ। কোনো এবার যারা হজে যাওয়া যায় না, ওটা এক মিনিট বলতে দেন, ক্লিয়ার করে, নাহলে এটা শুনলে অন্যভাবে ব্যাখ্যা করবে। কিন্তু আমি আর্থিকভাবে স্বাবলম্বী বলি, আমার উপরে অপরিহার্য হয়েছে বা ফরজ হয়েছে, ঠিক। তাহলে আমি যাব, আপনি আমার কেন আমাকে দেবেন, সাহায্য ভর্তুকি দেবেন কেন? তাহলে তো আমি আর্থিকভাবে দুর্বল চাচ্ছি। তাহলে একইভাবে ধর্মস্থান করাটাও ঠিক নয়, স্বাভাবিকভাবে যে ধর্মেরই হোক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এটা তাহলে বিজ্ঞাপন হতে পারে কি? মোশাররফ সাহেব, এটা কি সরকারের বিজ্ঞাপন হতে পারে? না, এক মিনিট। যা ইসলামিক নয় তা, এক মিনিট, আমি ভিক্টর আসবো, একবার সুযোগ দেবো, 1 মিনিট দেবো। যা ইসলামিক নয় সেটাকে উন্নয়ন বলে প্রচার করছেন কেন? তো ইসলামিক নয়, দরকারই নেই। তো দায়িত্ব কর্তব্য আছে হজযাত্রীদের হজে পাঠানো, সব ঠিকঠাক রাখা। আমি এখানে একটা জিজ্ঞাসা করবো, আমি একটা কথা বিশ্বমানের হস্তাহার করেছে, জিজ্ঞাসা করবো যে এনারা বলছেন জোর গলায় যে তীর্থে যারা যাচ্ছে হজে ভর্তুকি দিচ্ছে, সে ভর্তুকিটা কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এই তথ্যটা পাবলিক ডোমেইনে নিয়ে আসা হোক। বেশ, নিশ্চিতভাবে থাকবে। ভিক্টর 1 মিনিটে জাস্ট শার্প, সময় একদম এখন সংক্ষেপ। যে বিষয়টা আসলো, তাদের নওশাদদা যে কথাটা বললো, যারা স্বাবলম্বী আছে তাদের জন্যই হজটা করার অধিকার আছে বা তারাই করুক। কিন্তু এই যে সরকারিভাবে হজের জন্যে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, এতে ভর্তুকি নিয়ে যারা হজ করতে যাচ্ছে তারা অবশ্যই ইসলাম ধর্মের মধ্যে তাদের উপরে হজ কার্যকর নয়, এটা প্রথম বোঝা উচিত। কেন ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে কি হজ তারাই করবে যারা স্বাবলম্বী আছে। এটা কোনো সরকারের বিজ্ঞাপন হতে এটা পারে না। সরকারের যে বিজ্ঞাপন হচ্ছে, এটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকে পরিণত করার জন্য হচ্ছে, 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি এখানে কথা উঠলো কি মুশাররফ বলল কি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সাম্প্রদায়িক রাজনীতি করেন না। আমরা 4 বছর আগে অবধি দেখেছি মুখ্যমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে ইনশাল্লাহ, মাশাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন। এটা আজকে বলেন না কেন? যখন উনি বলতেন তখন উনি আজও উনি জানেন না কি কখন ইনশাল্লাহ বলতে হয়, কখন বিসমিল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, তার ওনার জ্ঞান নেই। কিন্তু বলে মুসলমান সম্প্রদায়ের কাছে তার ভোট ব্যাংকে পরিণত করার জন্য তাদেরকে বোকা বানিয়েছেন। আমাদের এবারের ডিবেটের অন্তত এই প্যানেলটা আমি এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9।